গণতন্ত্রে যারা সংখ্যালঘু তাদের কোনো ঠাঁই নেই। অতএব কে পার্টি বানালো, কে পার্টি এতদিন চালালো, সেসব কোনো মূল্য নেই। মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই। স্বাভাবিকভাবে গণতন্ত্র বলে যার কেউ নেই, বা গণতন্ত্র বলে যার কেউ নেই, তার পক্ষে গণতন্ত্র নেই, আর তার পক্ষে তো রায়ই নেই। মমতা ব্যানার্জির উচিত ছিল সম্মান বাঁচাতে রাজনীতি থেকে বিদায় নেওয়া। আর রাজনীতি করতে চাইলে দুটো রাস্তা: এক, ওনাকে কংগ্রেসে চলে যেতে হবে, আর তা না হলে যে সিপিএমকে তাড়িয়েছিল বা তাড়িয়ে দিয়েছিলেন, সেই সিপিএম যদি নেয় তাহলে ওদের খাতায় গিয়ে নাম লিখিয়ে আসতে হবে। কারণ মমতা ব্যানার্জির আর রাজনীতিতে কোনো উপযোগিতাই নেই, সম্মান নেই। যে কোনো বিচারক কমিশনই হোক বিচার করবে আপনাদের সঙ্গে কতজন আছে তার উপর। যার সঙ্গে গণতন্ত্রের সংখ্যাটাই নেই, সে গায়ের জোরে বসে বসে চিৎকার করলেও তো হবে না। এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের সবচেয়ে ছোট দলের নেত্রী আখ্যা দিলেও খুব একটা ভুল হবে না। বর্ধমান জেলা অফিসের সাংবাদিক বৈঠকে একথাই জানালেন বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। একবার শুনুন বক্তব্য। আমরা শুধু একটা কথাই বুঝি যে গণতন্ত্রে যারা সংখ্যালঘিষ্ঠ তাদের কোনো ঠাঁই নেই। অতএব কে পার্টি বানালো, কে পার্টি এতদিন চালালো, এসবের কোনো মূল্য নেই। মমতা ব্যানার্জি পার্টি বানিয়েছে, পার্টি চালিয়েছে, দিন শেষ হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জির সাথে কেউ নেই। সেই কারণে স্বাভাবিকভাবে গণতন্ত্রে বলে যার কেউ নেই তার পক্ষে গণতন্ত্র নেই, তার পক্ষে রায় নেই। অতএব সেই কারণে আমি এই মাত্র যে কথাটা বললাম, মমতা ব্যানার্জির উচিত ছিল সম্মান বাঁচাতে তার রাজনীতি থেকে অবসর নেওয়া। আর যদি তিনি রাজনীতি করতে চান তাহলে তো আমি দেখি দুটো রাস্তা। একটা হচ্ছে ওনাকে কংগ্রেসে চলে যেতে হবে, আর নইলে যে সিপিএম কে তাড়িয়েছিলেন উনি, সেই সিপিএম যদি নেয় তোর খাতায় গিয়ে নাম লিখিয়ে দিতে হবে। সিপিএম এর সাথে গোপন আতাতে এতদিন ছিল, এখন সিপিএম এর নাম লিখিয়ে দিক, কিন্তু সম্মান ওর বাঁচা থাকবে যদি রাজনীতি থেকে বিদায় নেয়। কারণ আর মমতা ব্যানার্জির রাজনীতিতে কোনো উপযোগিতা নেই, আর মমতা ব্যানার্জির কোনো রাজনৈতিক সম্মান নেই, রাজনৈতিক অস্তিত্ব নেই। এমন অস্তিত্বহীন ব্যক্তিত্ব অবস্থায় তিনি যদি আজকে জোর করে নেত্রী হয়ে থাকতে চান, তিনি কালীঘাটের নেত্রী হতে পারবেন, কিন্তু কোনো গোষ্ঠী কোনো পার্টির নেত্রী হতে পারবেন না। সেই কারণে উনি অপদস্থ নিজে হতে চাইলে আমরা কি করব? এখানে সরকার হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, তারপরও বলে যাচ্ছে আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী। এখন আজকে স্বীকার করেছে, শুভেচ্ছা জানিয়েছে উনি মুখ্যমন্ত্রী নন, শুভেচ্ছা জানিয়েছে। তার মানে ধার ধাক্কা খেয়ে অপমানিত হয়ে তারপরে সেই কারণে সম্মান বাঁচাতে হলে গণতন্ত্রের যা অবস্থা, গণতন্ত্রের যা বিচার, তাকে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। এরপরে যা হবে ইলেকশন কমিশন বুঝবে, আর যাদের ঘটনা তারা বুঝবে। রাহুল সিনহা বলেন, তৃণমূল কংগ্রেসের কিছু লোকাল নেতা চেষ্টা করছে যে কোনোভাবে যে কোনো মূল্যে বিজেপিতে আশ্রয় নিয়ে নেওয়া। যে কাজটা তৃণমূল করেছে সেই কাজটা এখানে করতে চাইছে। বাকি আছে তৃণমূল কংগ্রেসের কোন কার্যকর্তা, কোন লিডার, কোন তোলাবাজকে বিজেপিতে গ্রহণ করাবে না। যদি বিজেপির কোনো নেতা, কোনো নিচু স্তরের কার্যকর্তা এদেরকে গ্রহণ করে, তাহলে তাকেই বিজেপি ছাড়তে হবে। এ প্রসঙ্গে শোনাবো রাহুল সিনহার বক্তব্য। তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তা, কোনো লিডার, কোনো তোলাবাজকে বিজেপি গ্রহণ করবে না। যদি বিজেপির কোনো নেতা, কোনো নিচু স্তরের কোনো কার্যকর্তা এদেরকে গ্রহণ করে, আর এর প্রমাণ যদি হয়, তাকেই বিজেপি ছাড়তে হবে, এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে। অতএব কোনোভাবে রেয়াত করা হবে না। কারণ আমরা সিপিএম থেকে এসে তৃণমূল দখল করে তৃণমূলটাকে লুটের কারখানা বানানোর জিনিস আমরা চোখের সামনে দেখেছি। তৃণমূলের অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, যে সিপিএম এর যত গুন্ডা সব তৃণমূলে ঢুকে গিয়ে গোটা তৃণমূলটাকে হস্তগত করে এই লুট চালিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা ফুটপাতে বসে রয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত হতো,
তাহলে এতটা অধঃপতন হতো না। কিন্তু একই জিনিস বিজেপির ক্ষেত্রে আমরা হতে দেব না। সেই সিপিএম এর গুন্ডারা যারা তৃণমূলে আশ্রয় নিয়েছিল, আজকে তারা রং পরিবর্তন করে ঝান্ডা ধরে বিজেপি হয়ে যাবে, এত সহজ নয়। অতএব তারা বিজেপিতে এসে আবার সেই তোলাবাজি শুরু করতে চায়, কোনোভাবেই এই জিনিস আমরা হতে দেব না। এটা পরিষ্কার আমরা খোলা ঘোষণা আপনাদের সামনে করে যাচ্ছি, যাতে আমাদের কথা পাল্টানোর কোনো অবকাশ না থাকে। আমরা এখন কোন তৃণমূল কংগ্রেস কার্যকর্তা, অন্য কোন সিপিএম কার্যকর্তা কাউকে আমরা নেব না। অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, যারা কখনো রাজনৈতিক সাথে যুক্ত নয় অথচ সমাজে প্রতিষ্ঠিত, সেই রকম ব্যক্তির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা অবশ্যই করব, কিন্তু কোনোভাবেই এখন আমরা আমাদের দরজা আপাতত এই সব কোনো কার্যকর্তার জন্যই খুলছি না। সেবাশ্রয় নিয়ে এবার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানাতেও পুলিশের এফআইআর হয়েছে বলে অভিষেকের বিরুদ্ধে তেমনটা জানা যাচ্ছে। সেবাশ্রয় নিয়ে জোড়া পুলিশি ফলার মুখে ডায়মন্ড হারবারের সাংসদ। এফআইআর নাম রয়েছে সুমিত রায়, জাহাঙ্গীর খান, দিলীপ মণ্ডল, শামীম আহমেদের বিরুদ্ধেও। আর এ নিয়েও রাহুল সিনহা বলছেন, সেবার নামেও কিভাবে অভিষেক ব্যানার্জি টাকা আত্মসাৎ করেছে, চিকিৎসা সেবা কিছুই ছাড়েনি। এমন কোন ক্ষেত্র বা এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি। তদন্ত হচ্ছে, তদন্তে যারা দোষী তাদের কাউকেই রেয়াত করা হবে না, কারো স্বামী, কারোর ভাগনা, কাউকেই নয়। এ প্রসঙ্গে শোনাবো রাহুল সিনহার বক্তব্য। আজকে আরেকটা এফআইআর হয়েছে, আপনি দেখুন সেবার নামেও পর্যন্ত কিভাবে টাকা এই অভিষেক ব্যানার্জি হস্তগত করেছে। অর্থাৎ চিকিৎসা ছাড়েনি, সেবা ছাড়েনি, মানুষের ত্রাণকে ছাড়েনি, গরিব লোকের বাসস্থানকে ছাড়েনি, 100 দিনের কাজের পয়সাকে ছাড়েনি। কোথাও কোনো এমন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দুর্নীতি না করেছে। অতএব তদন্ত হচ্ছে, তদন্ত হতে স্বাভাবিকভাবেই যারা দোষী তাদের কাউকে রেয়াত করা হবে না। সে এর স্বামী হোক আর ওর স্বামী হোক আর কারো ভাইপো হোক, ভাগনা হোক, যেই হোক, যারা এই চুরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 5 জুলাই বর্ধমানে বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা। সাংবাদিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।